মতো না, এটার আইন আছে। এখন এই আইনটা কত সালের? 1932 সালের। 1932 সালে এই আইনটা পাশ হয় কোথায়? ভারতীয় উপমহাদেশে। এখন তোমরা জানো অবশ্যই কিছু হিস্ট্রি, যে কি হিস্ট্রি মানে ইতিহাস কি জানো, যে একটা সময় এই যে বর্তমান যে ভারত কান্ট্রিটা আছে, তারপরে আমরা যে বর্তমানে যে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে, ইভেন পাকিস্তান যে কান্ট্রিটা আছে, এই তিনটা কান্ট্রি একসাথে ছিল। তখন এই তিনটা কান্ট্রিকে একসাথে বলা হতো ভারতীয় উপমহাদেশ। ঠিক 1913 সালে যেহেতু এই তিনটা কান্ট্রি একসাথে ছিল, তখন 1932 সালে ভারতীয় উপমহাদেশে এই আইনটা তখন পাশ হয়। হ্যাঁ, এবং এই আইনের ডেফিনেশনে কিছু কথা বলা থাকে। কি কথা বলা থাকে? আইনের ডেফিনেশনে বলা থাকে এই কথা, যে যারা পার্টনারশিপ বিজনেস করবে, ধরো তোমরা যারা ক্লাস করতেছো সবাই মিলে একটা পার্টনারশিপ বিজনেস করতে চাচ্ছ। এখন তাহলে তো সবার একমত হইতে হবে। ফার্স্ট কথা হচ্ছে একমত হতে হবে সবাই, যে হ্যাঁ আমরা সবাই মিলে এই বিজনেসটা করব। তারপর আরো কথা হচ্ছে কি, তোমার একে অপরকে কঠিনভাবে বিশ্বাস করতে হবে। কারণ এখানে কেউ যদি বাটপারি করে ফেলে তাহলে তো ব্যবসা মানে বন্ধ হয়ে যাবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এখানে একে অপরকে খুব ভালোভাবে বিলিভ করার এই প্রবণতাটা থাকতে হবে, নতুবা পার্টনারশিপ বিজনেস তুমি করতে পারবা না। ধরো তোমরা দুইজনে মিলে পার্টনারশিপ বিজনেস করতেছো, তো একজনটা ক্যাশে বসাইছো আর তুমি একটু বাইরে গেছো। এখন তোমার যদি তার প্রতি সন্দেহ থাকে, ওরে যে ক্যাশে বসাইছো তো আজকে টাকা পয়সা সরাবে, তাহলে কিন্তু তুমি এই বিজনেস করতে পারবা না। এই জন্য ফার্স্ট কথা হচ্ছে একে অপরকে খুবই কঠিনভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, চূড়ান্ত বিশ্বাস যেটাকে বলে। থার্ড কথা হচ্ছে যে শুধু বিশ্বাসই করলে হবে না, আরো কিছু কথাবার্তা এখানে আছে বিশ্বাসের সাথে সাথে। সেই কথাগুলো কি? যারা এক মালিকানা ব্যবসায় করে, এই প্রত্যেক ব্যক্তির মধ্যে আমি আবার বলি, ব্যক্তির মাঝে একটা সম্পর্ক ডেভেলপ হয়, একটা সম্পর্ক হয়। যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। সেই সম্পর্ককে বলা হয় অংশীদারি সম্পর্ক। লেকচার শিটে আমি লিখে দিছি, আমি জাস্ট এটা এক্সপ্লেন করতেছি, যে যে সম্পর্কের সৃষ্টি হয় কার মাঝে? ব্যক্তির সাথে ব্যক্তির। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা যদি কেউ অ্যাফেয়ার করে থাকো, তাহলে তোমার সাথে আর তার সাথে একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের কি নাম দিবা? ভালোবাসার সম্পর্ক। ঠিক এরকম পার্টনারশিপ বিজনেস যারা করতে আসে, যারা একসাথে করতে চায়, তাদের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হয়। এই সম্পর্কের নাম হচ্ছে অংশীদারি সম্পর্ক। এবার আসো, পৃথকভাবে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমরা কি নামে ডাকবো? অংশীদার নামে ডাকবো। সম্পর্কের নাম অংশীদারি। ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে এক একজন হচ্ছে অংশীদার, আর তাদের ব্যবসায়টাকে বলা হবে অংশীদারি ব্যবসায়। তাহলে তিনটা জিনিস, সম্পর্ক, অংশীদারি সম্পর্ক, পৃথকভাবে তাদেরকে বলা হয় অংশীদার, এবং তাদের ব্যবসাটাকে বলা হয় অংশীদারি ব্যবসায়। এটা হচ্ছে ডেফিনেশনের কথা 1932 সালের। এখন আসো, এই 32 সালের এই অ্যাক্টে অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য, বা যেগুলোকে অনেকে উপাদান এলিমেন্টও বলে, সেই এলিমেন্ট এবং বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে ধরছি, যেটা ভর্তি পরীক্ষার জন্য আসার সম্ভাবনা রয়েছে। সেই ধরনের বৈশিষ্ট্যগুলো আমি এখানে তুলে আনছি। এখন এই বৈশিষ্ট্য এবং উপাদানগুলো সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। কি কি ধারণা নিতে হবে? ফার্স্ট কথা হচ্ছে একাধিক সদস্য। এই যে বৈশিষ্ট্যটা পার্টনারশিপ বিজনেসের, একাধিক সদস্য, এর অর্থ কি? যে পার্টনারশিপ বিজনেস করতে গেলে একজন দিয়ে হয় না, এখানে একের অধিক সদস্য দরকার হয়। তাহলে একের অধিক কি? কমপক্ষে দুইজন সদস্য সংখ্যা থাকবে, কমপক্ষে দুইজন। এখন কথা হচ্ছে ঠিক আছে বুঝলাম, সদস্য সংখ্যা কমপক্ষে দুইজন, এখন সর্বোচ্চ কতজন আমি নিতে পারবো? সর্বোচ্চ তুমি নিতে পারবা 20 জন। মানে একটা পার্টনারশিপ বিজনেসের সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন, আর সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 20 জন। কোন পার্টনারশিপ বিজনেস? সাধারণভাবে নরমালি জেনারেলি যে পার্টনারশিপ বিজনেস বলতে যা বোঝায়। এখন দেখো, এই সদস্য সংখ্যা সম্পর্কে তুমি ভুলে গেলে চলবে না, পরীক্ষা আসতে পারে একটা অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন। তো সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন।
সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। নেক্সট কথা হচ্ছে, তুমি পার্টনারশিপ বিজনেসটা যদি ব্যাংক বিজনেস রিলেটেড করতে চাও, মানে কোন একটা ব্যাংক পরিচালনা করতে চাও, কোন একটা ব্যাংক প্রতিষ্ঠিত করতে চাও, এবং সেই ব্যাংকটা কোম্পানি ফরম্যাটে না, পার্টনারশিপ ফরম্যাটে, এরকম ব্যাংক আমাদের দেশে নাই। তো যদি তুমি এরকম চাও পার্টনারশিপ ফরম্যাটে কোনো ব্যাংক তৈরি করতে, তো সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন নিতে পারবা না। সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ সদস্য সংখ্যা নিতে পারবা 10 জন। সর্বনিম্ন সেম থাকবে, সর্বনিম্ন 2 জনই থাকবে। কিন্তু ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ থাকতে পারবে 10 জন। তাহলে আমরা জানলাম যে পার্টনারশিপ বিজনেসটা যদি ব্যাংকিং হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। পার্টনারশিপ বিজনেসটা যদি সাধারণ হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। এবং এদের প্রত্যেকেরই দায় কি থাকবে? অসীম দায়। প্রত্যেকেরই দায় কি থাকবে? অসীম দায়। তাহলে এইটা হচ্ছে আমাদের সদস্য সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়াটা থাকতে হবে। আচ্ছা দেখি, তোমার নিয়ে আলোচনা করতেছিলাম। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। এখন চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে কি বুঝায়, এটা সম্পর্কে কি ধারণা নিবা, এই বৈশিষ্ট্য দ্বারা আইনে কি বলা আছে? এই বৈশিষ্ট্য সম্পর্কে, এই বৈশিষ্ট্য সম্পর্কে আইনে বলা আছে যে অংশীদারি ব্যবসায় করতে গেলে চুক্তি করা এটা বাধ্যতামূলক, এবং অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। আমি আবার বলি, পার্টনারশিপ বিজনেসের মূল ভিত্তি কি? চুক্তি। চুক্তি ছাড়া পার্টনারশিপ বিজনেস হয় না। এখন তুমি চুক্তি করতে পারবা কয় ভাবে? এই চুক্তিটা করতে পারবা 3 ভাবে। কি? এক হচ্ছে মুখে মুখে, যেটাকে বলা হয় মৌখিক চুক্তি। 2 তুমি করতে পারবা স্ট্যাম্পে লিখে, যেটাকে বলা হয় লিখিত চুক্তি। 3 নাম্বার, তুমি স্ট্যাম্পে লিখে দেন এটাকে আবার রেজিস্ট্রেশন করতে পারবা, যেটাকে বলা হয় লিখিত ও নিবন্ধিত চুক্তি। তাহলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। সেই চুক্তি হতে পারে মৌখিক, চুক্তি হতে পারে লিখিত, আর চুক্তি হতে পারে লিখিত বা নিবন্ধিত। আর চুক্তিটা যদি তুমি লিখিত করো তাহলে তাকে বলা হয় চুক্তিপত্র। চুক্তিটা যদি তুমি লিখিত করো তখন ওই চুক্তিটাকে বলা হয় চুক্তিপত্র, আর ইংলিশে বলে ডিড। আমরা অনেক সময় বলি না যে অমুকের বাড়ি ভাড়া নিব 5 বছরের জন্য ডিড করছি, বা একটা দোকান নিব, দোকানের যে মালিক তার সাথে যে ভাড়া দিবে তার সাথে 10 বছরের একটা ডিড করছি, মানে চুক্তি করছি আর কি। তো লিখিত চুক্তিকে বলা হচ্ছে ডিড। আর নরমালি মূল ভিত্তি কি? চুক্তি। এখানে অনেকে ভুল করে থাকো যে কোশ্চেন যদি বলি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, অনেকে অ্যান্সার দিয়ে দেয় চুক্তিপত্র, কিন্তু চুক্তিপত্র না, মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ঠিক আছে? আর যদি কোশ্চেন থাকে যে লিখিত চুক্তিকে কি বলে, তখন বলবা লিখিত চুক্তিকে বলে চুক্তিপত্র বা চুক্তিনামা বা ডিড। গেল চুক্তির পয়েন্টটা। দেন আইনসম্মত ব্যবসায়ের অস্তিত্ব। এই পয়েন্ট দ্বারা পার্টনারশিপ অ্যাক্টে কি বলা হয়েছে? এই পয়েন্ট দ্বারা বলা হয়েছে পার্টনারশিপ বিজনেস করতে গেলে তোমাকে 1932 সালের অংশীদারি আইনটা মেনে করতে হবে। 1932 সালের অংশীদারি আইনে যা যা বলা আছে সেই সমস্ত নিয়ম কানুন মেনে তোমাকে অংশীদারি ব্যবসায় করতে হবে। দেন পয়েন্ট বলছে মূলধন সরবরাহ। মূলধন সরবরাহ সম্পর্কে কি জানতে হবে? জানতে হবে যে অংশীদারি ব্যবসায় করতে গেলে অংশীদারদের কারো কারো ক্যাশ মূলধন দিতে হয়, মানে নগদ টাকা দিতে হয়। আবার এমন অপশন আছে কোন কোন পার্টনার নগদ টাকা না দিয়েও অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে। যেমন আমরা নাম জানি, যেমন নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কি করে? নগদ টাকা দেয় না, সে দেয় সুনাম, তার গুডউইলটাকে ব্যবসায় ইউজ করে। তারপরে আমরা জানি কর্মী অংশীদার। কর্মী অংশীদার কি করে? সে কিন্তু টাকা দেয় না, নগদ টাকা ক্যাপিটাল দেয় না, সে শ্রম দেয়। হ্যাঁ, সে শ্রমটাকে ক্যাপিটাল হিসেবে ইনভেস্টমেন্ট করে। তাহলে এখানে মূলধন সরবরাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা যে চুক্তি করব সেই চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ হবে। কেউ নগদ টাকা দিচ্ছে, কেউ নগদ টাকা ছাড়া, কেউ সুনাম ইউজ করতে দিচ্ছে, কেউ আবার শ্রমটা দিচ্ছে। একাধিক ফরম্যাটে তুমি ক্যাপিটালটা দিতে পারো। নট নেসেসারি সবাইকেই ক্যাশ ক্যাপিটাল দিতে হবে এই বিজনেসটা করতে গেলে। দায় দায়িত্ব।
দায়-দায়িত্বের ক্ষেত্রে মূল কথা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের যারা অংশীদার হবে সকলের দায় হচ্ছে অসীম। সোজা কথা। যারা অংশীদারি ব্যবসার পার্টনার সবারই দায় হচ্ছে অসীম। এটা ওই যে এক মালিকানার মতো। আচ্ছা, দেন মুনাফা বন্টন। এখানে কথা হচ্ছে প্রফিটটা কিভাবে বন্টন হবে? যেহেতু তোমরা একাধিক পার্টনার, মারামারি করবা যে যা জিতটা নিতে পারি। এরকম না। এখানে তুমি যে চুক্তি করবা, চুক্তি করার সময় বলবা যে কে কত পার্সেন্ট প্রফিট নিবা। রেশিও থাকে। যেমন বলল ৩:২:১। হ্যাঁ? এই রেশিওতে বন্টন হবে। এটা চুক্তিতে লেখা থাকে। এখন তোমরা একটা ব্যাককলের কাজ করছো। কি? পার্টনারশিপ বিজনেস করছো কিন্তু চুক্তিতে প্রফিট কে কতটুকু নিবে এটা লেখো নাই। তখন কি হবে? এখন যখন প্রফিট হইছে ব্যবসায় এখন তো মারামারি শুরু হবে। কিন্তু এই মারামারি যাতে না হয়, এই বিরোধ যাতে না দেখা দেয় এইজন্যে আইনে বলা আছে যদি চুক্তিতে প্রফিট বন্টনের কোনো রেশিও অনুপাত দেয়া যদি না থাকে, উল্লেখ যদি তারা না করে সেক্ষেত্রে সমান হারে বন্টন হবে। যেমন ৳৩ যদি লাভ হয় ৩ জন পার্টনার প্রত্যেকে ৳১ করে নিবে। হ্যাঁ? তাহলে চুক্তিতে উল্লেখ না থাকলে সমান হারে মুনাফা নিবে। আর যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে সেই অনুপাত অনুযায়ী নিবে। পরিচালনা। আচ্ছা মানে ব্যবসাটা কে পরিচালনা করবে? তো ব্যবসায়টা হচ্ছে আ একাধিক যদি পার্টনার থাকে সেক্ষেত্রে সকল পার্টনাররা মিললেও পরিচালনা করতে পারে। আবার সকল পার্টনারের মধ্যে থেকে ১ জন বা ২ জনে মিললেও পরিচালনা করতে পারে। মানে এখানে অপশন আছে। যে পরিচালনায় যারা দায়িত্ব নিবে এরা সবাইও পারে আবার সবাই ছাড়া একজনে দায়িত্ব নিতে পারে বা ২ জনে দায়িত্ব নিতে পারে। এটাতে কোনো ঝামেলা নাই। পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এই কথা তো শুরুতেই বলছি যে অংশীদারি ব্যবসায় করতে গেলে চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ? ধরো তুমি কি করলা? তোমার পার্টনার আছে। পার্টনারকে তোমার বাসায় পাঠাইলা যে, "আমি দোকানে আছি তুই একটু আমার বাসায় যা। বাসায় যেয়ে এই জিনিসটা নিয়ে আয়।" এখন বাসায় তো তোমার সুন্দরী বউ আছে। তো এখন তুমি যদি তাকে পাঠাও আর মনে, মনে যদি ভাবো, ও না জানি যদি যে আকাম-টাকাম করে, তার মানে কি তুমি তারে বিশ্বাস করতেছো না। এরকম হইলে তার সাথে পার্টনারশিপ বিজনেস এ যেও না। তোমাকে অন্ধভাবে তাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের একটা সাইড। নতুবা অংশীদারি ব্যবসায় টিকে থাকে না। এরপরে আসো আম নিবন্ধন। তো এখানে কথা হচ্ছে অংশীদারি ব্যবসার নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। অংশীদারি ব্যবসায় রেজিস্ট্রেশন করা হচ্ছে ওই যে ঐচ্ছিক। নিবন্ধন বলতে কি বোঝায়? এই যে চুক্তি যে নিবন্ধন সেটা হচ্ছে কি ঐচ্ছিক। তবে মনে রাখবা যদি অংশীদারি ব্যবসায় সীমিত প্রকৃতির হয়, খেয়াল করো অংশীদারি ব্যবসায় ২ ফরমেট হতে পারে। একটা সাধারণ অংশীদারি ব্যবসায় আরেকটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। তো সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে কি বাধ্যতামূলক না। কিন্তু অংশীদারি ব্যবসায় যদি সাধারণ না হয়ে অংশীদারি ব্যবসায় হয়, সীমিত অংশীদারি ব্যবসায় হয়, সেক্ষেত্রে তার নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে নিবন্ধনের ক্ষেত্রে ২ টা কথা মনে রাখতে হবে। সাধারণভাবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক। কিন্তু যদি বলে সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন কেমন? সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক। দেন কোয়েশ্চেন পয়েন্টটা হচ্ছে আ মালিকানার হস্তান্তর অযোগ্যতা। অযোগ্যতা এর মানে কি? তুমি চাইলেই মালিকানা আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারবা না। হ্যাঁ? তো তোমার মনে হইলো তুমি আ এ এ ১ বছর আ একটা বিজনেসের পার্টনার ছিলা। এখন তোমার মনে হইলো যে আমি না আমার পার্টনারশিপ আমি আরেকজনকে দিয়া দিচ্ছি। এটা চাইলে তুমি পারবা না। এইজন্য বলছে এই মালিকানা হস্তান্তরের অযোগ্যতা। হ্যাঁ? তুমি চাইলেই পারবা না। তুমি যদি এরকম হস্তান্তর করো তাহলে আগের চুক্তিটা বাতিল হয়ে যাবে। আগের চুক্তিটা আর থাকলো না। কারণ আগের চুক্তিতে তোমার নাম ছিল। এখন তুমি কি করলা? তুমি তোমার পার্টনারশিপ এর যে অংশটা তুমি আরেকজনকে দিয়ে দিলা। ধরো যদু, মধু, কদুরে দিয়ে দিলা। বা তুমি তোমার যে বর্তমান তোমার সাথে যারা পার্টনার আছে তাদের একজনকেই দিয়ে দিলা। যাকেই দাও না কেন আগের চুক্তিতে তো তোমার নাম ছিল। পরে যখন দিয়া দিলা তখন তো ওই চুক্তিতে তোমার নাম থাকতে পারবে না। তার মানে নতুন করে চুক্তি করতে হবে। এই নতুন করে চুক্তি করা মানে কি আগের চুক্তিটা বিলোপ সাধন হয়ে গেল। আগের চুক্তিটা ক্যানসেল হয়ে গেল, বাদ হয়ে গেল। তার মানে কি আগের চুক্তিটা আর নাই। এইজন্য বলছে এইটা হস্তান্তর হচ্ছে অযোগ্য। হস্তান্তর করলে ব্যবসা বিলোপ সাধন হয়। এখানে ব্যবসা বিলোপ সাধন হয় বলতে চুক্তির বিলোপ সাধন হয় কে বুঝাইছে। ব্যবসা বিলোপ সাধন হয় বলতে চুক্তির বিলোপ সাধন
হয়। কারণ এই ব্যবসার মূল ভিত্তিটাই হচ্ছে চুক্তি। নেক্সট হচ্ছে কর প্রদান। তো কর দিতে হয় কয়ভাবে? পার্টনারশিপ বিজনেসকে পার্টনারশিপ বিজনেসকে নরমালি কোনো কর দিতে হয় না। তাহলে কর কাকে দিতে হয়? অংশীদারদেরকে তাদের ব্যক্তিগত কর দিতে হয়। অংশীদারকে তাদের ব্যক্তিগত প্রফিট তারা যেটা পাবে সেটা যদি করযোগ্য হয়, তাহলে ব্যক্তিগতভাবে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু ধরো তুমি লিখলা মেসার্স কুদ্দুস অ্যান্ড সন্স, এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের নামে কোনো ট্যাক্স দিতে হয় না। এবার আসো ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে সীমিতর ক্ষেত্রে। পার্টনারশিপ বিজনেসটা যদি সীমিত প্রকৃতির হয়, কি প্রকৃতির? সীমিত প্রকৃতির। তাহলে তাকে ট্যাক্স দিতে হয় ২ বার। এক হচ্ছে ওই প্রতিষ্ঠানের নামে, আর পার্টনারদের ব্যক্তিগত ট্যাক্স তো আছেই। তাহলে দেখলাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে নরমালি ট্যাক্স দিতে হয় না। কিন্তু সীমিত প্রকৃতির হলে ট্যাক্স দিতে হয় কাকে? ব্যবসায়ীকে। আর ২ ক্ষেত্রেই ট্যাক্স দিতে হয় কাদের? অংশীদারদের। সেটা সীমিত হইলেও পার্টনারদের ব্যক্তিগত ট্যাক্স দিতে হবে। সীমিত না হইলেও পার্টনারদের ব্যক্তিগত ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি সীমিত না হয় তাহলে পার্টনারশিপ বিজনেসকে ট্যাক্স দিতে হয় না। কিন্তু সীমিত হলে পার্টনারশিপ বিজনেসকেও ট্যাক্স দিতে হয়। তাহলে সীমিত বিজনেসের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় ২ বার। এক হচ্ছে ব্যবসায় তার ট্যাক্স দেয়, ২ হচ্ছে ব্যক্তিগত ট্যাক্সও দিতে হয়। আর সীমিত না হলে ট্যাক্স দিতে হয় একবার, সেটা হচ্ছে কি পার্টনারদের ব্যক্তিগত ট্যাক্স, মানে কর বা আয়কর। তোমরা এটা যেটাই নামে ডাকো না কেন। তো এই হচ্ছে পার্টনারশিপ বিজনেসের অল ওভার বৈশিষ্ট্যগুলোর ভিতরের কথাগুলা। এখন এই ভিতরের কথা থেকেই মূলত